আচ্ছা, একটু বলে নি যে ক্লাস 11, ওই তোরা যেটা মন দিয়ে শোন, আমি একটু আগে তোদের সাথে বলছিলাম, তোরা ব্রড কোশ্চেন নিয়ে অহেতুক মাথার টেনশন করিস না। আমি তোদের স্কুল থেকে বলছে যে অনেক স্কুল থেকে দুমদাম করে সিলেবাস থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছে। সিলেবাস থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে অপশন কিন্তু কমে যাবে, এটা জানিস তোরা? যদি সিলেবাস থেকে চ্যাপ্টার বাদ দিয়ে দেয় তাহলে অপশনস কিন্তু কমে যাবে। এবছর একাদশের সিলেবাস থেকে এবছর যারা একাদশের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছে, কোন স্কুল যদি কোন সিলেবাস থেকে কোন চ্যাপ্টার বাদ দেয় সেটা কিন্তু একটা আইনত অপরাধ বলতে পারো। সেটা একটা আইনত অপরাধমূলক কাজ, কারণ বোর্ড স্পষ্টত বলে দিয়েছে যে রেকটিফাইড সিলেবাসটা এই বছরের জন্য নয়। নোটিফিকেশনে কোন স্কুল যেন এটা না করে। যদিও বোর্ডের কোনো কিছুই কোনো স্কুল মানে না, শুধু মাইনেটুকু নেবেন আর কোনো কিছু মানে না। এবছর যদি তোমাদের সিলেবাস থেকে চ্যাপ্টার বাদ দেয় তাহলে অপশনস কিন্তু কমবে। ধরে নাও গার্ডেন পার্টি বাদ দিয়েছে, অনেকেই আছে বছরের শুরু থেকে গার্ডেন পার্টিটা পড়ে মুখস্থ করে রেখেছে, তাকে যদি গার্ডেন পার্টি বাদ দেওয়া হয় তার ক্ষেত্রে কিন্তু নতুন একটা গল্পের ব্রড কোশ্চেন মুখস্থ করা কিন্তু কঠিন বা অসম্ভব। তাহলে একটা চ্যাপ্টার স্যাররা পড়াতে পারেনি তাই তোমায় উল্টোপাল্টা তিনি উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন। এই স্বকীয় সিদ্ধান্ত নেওয়া যায় না, একটা সিস্টেম থাকে। আজকে গার্ডেন পার্টি পড়াতে পারছে না তাই বাদ দিয়ে দিল, মানে অপারগতাটাকে জাস্ট বাদ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ক্লাস 12-এ যখন তোরা উঠবি তখন তো কিছু বাদ দিতে পারবে না, তখন তো সেন্ট্রালাইজড একটা সিলেবাস। সেখানে তখন কি করবে? প্রথম গল্প রয়েছে দ্যাট নাইট ট্রেন অ্যাট দেউলি, খুব দারুণ গল্প, এটা সবাই পড়তে পারবে, সবাই পড়াতে পারবে। স্ট্রং রুটস তোরা জানিস, এক্সট্রাক্ট ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির একটা অংশ আগেও ছিল, এবছরও আছে। আ রুম অফ ওয়ান্স ওন, এটা উইলিয়াম শেক্সপিয়ারের ভার্জিনিয়া উলফ থেকে নেওয়া একটা বিরাট একটা তোমার প্রোজ। আর এই প্রোজটা পড়তে গেলেই খেলাটা বুঝবা তোমরা। এই প্রোজটা আমি বলে দিচ্ছি কত পৃষ্ঠায়। এটা 68 থেকে এটা শুরু হচ্ছে, শেষ হবে 80 পর্যন্ত, অর্থাৎ প্রায় 12টা পেজ, নাকি? হ্যাঁ, প্রায় 12টা পেজের একটা প্রোজ। আমি পড়াবো হাসতে হাসতে, দম আটকে যাবে, কোনো চাপ নেই। আমি তো পড়িয়েছি ফর দ্য স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ। এটা তো গেল ফার্স্ট সেম। সেকেন্ড সেম আরো ঝামেলা আছে। সেকেন্ড সেমে আরো ঝামেলা আছে, যদিও এখান থেকে অপশনাল কিছু করেছে, কিছু বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, ফার্স্ট সেমে আমরা কিন্তু গ্রামারের উপরে জোর দেব। ফার্স্ট সেমে গ্রামারের উপরে জোর দেবো, আর এখানে আমরা রোজ এসে গল্প পড়বো, গ্রামার জোর দেবো গ্রামারের উপর। আর কবিতা দুটো, কবিতা আর জাম্বো সাইজ উপন্যাস, ইউলিসিস আমরা অনার্সে পড়েছি, ইউলিসিস, এই ভার্জিনিয়া উলফ আমরা অনার্সে পড়েছি, এগুলো তোমাদের দিয়েছে। যাই হোক, পড়তে তো হবে বাপু, হ্যাঁ, এবং খুব সহজ, যতটা পারবো তোমাদের কাছে সহজ করে দেব। তাহলে ফার্স্ট সেমে কিন্তু ভালো করে গ্রামার শিখতে হবে, সেকেন্ড সেমে কিন্তু গ্রামার শেখাবো না আমি। যদি কেউ বলে যে আমি শুধু সেকেন্ড সেমি পড়বো, সে বোকামি করবে। হ্যাঁ, শেখাবো, সেই রকমই শেখাবো, যতটা প্র্যাকটিস করতে করতে শেখা যায়। 12-এ কিন্তু কোনো চালাকি করলে চলবে না। 12-এ ছেলেমেয়েরা খুব চালাকি, মানে 11-এ করেছে। কেমন করেছে? তারা ম্যাক্সিমাম সেকেন্ড সেমে ভর্তি হয়েছে। তাদেরকে এখন আমাকে আবার সে গ্রামার শেখান অসম্ভব, কারণ আমি এই সময় তো ক্লজ আর ফ্রেজ করাতে পারবো না, যেটা ফার্স্ট সেমে করিয়েছিলাম। আমি জিরান্ট ধরে ধরে করাতে পারবো না, যেটা আমি ফার্স্ট সেমে করিয়েছিলাম। 12-এও কিন্তু একই গ্রামার, একই সিলেবাস। তাহলে যদি কেউ 11-এ ফার্স্ট সেমটা ভালো করে করে, তার তো আর 12-এও গ্রামারের মানে অসুবিধা হয় না।
12-এ কিন্তু ইমেল রাইটিং আছে, তোমরা জানো, এই সমস্ত জানো, জেনে নাও। 99% লোকেরা ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় জানে না। আমি যা করি তোদের ভালোবাসায়, আমি যা করি বাংলা সেটা ফলো করছে। আগে আমি বিভিন্ন স্যার ম্যাডামকে নিয়ে ভিডিওস তৈরি করতাম, এখন সবাই করছে। আগে, এবং আমি দেখো বারবার এই জামানায় চোখ বন্ধ করে ইউটিউব বা চোখ বন্ধ করে ইন্টারনেটকে বিশ্বাস যে করবে সে মরেছে। কারণ ইন্টারনেট ভাই, তোমরা তো আমার সামনে বসে পড়ছো, তুমি নিজে জানো যে তোমার বন্ধুর কটা সিলেবাস কমপ্লিট হয়েছে, তুমি কটা সিলেবাস কমপ্লিট করতে পেরেছো। ওই 10 পর্যন্ত লাফালাফি সবাই করতে পারে, 11-12-এ আসো, কটা সিলেবাস তোমাদের কমপ্লিট হয়েছে? গল্প কবিতা পড়িয়ে দেওয়াটা তো এনাফ নয়। একা লেখা এখানে প্রত্যেক দিন করাচ্ছি আমি, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিচ্ছি। গায়ে এখন মোটামুটি হাওয়া লাগিয়ে ঘুরলে কিন্তু হবে না বাবা। আমি বলছি, এখানে দেখতে পাচ্ছ অফ স্টাডিজ থেকে একটা ব্রড কোশ্চেন আমি লিখিয়েছি। অফ স্টাডিজ থেকে এই কোশ্চেনটা ধরো আসবে, কোন স্কুল কোন চ্যাপ্টার এই বছর সিলেবাস থেকে বাদ দিতে পারে না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই ব্রড কোশ্চেন থাকবে, তোমাকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে না দেয়, একটা চ্যাপ্টার বাদ দেয়, তাহলে অপশনস কমে গেল না? ক্ষতি তোমাদের তো। তাই আমি বারবার করে বলবো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ক্লাস টিচারের সঙ্গে কথা বলবে। না মানলে দেখো, বারবার করে বলছি CMRO, আবারও বলছি CMRO, এইখানে তোমরা তোমাদের গ্রিভেন্স জানাতে পারো, মেল করবে বা ওই অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিভেন্স বলে একটা অপশন আছে, আমি বলে দিচ্ছি, তোমরা গ্রিভেন্স জানাবে সেই স্কুলের নামে, সেই পার্টিকুলার স্যারের নামে, যে তিনি সিলেবাস তিনি পড়াননি বা পড়াচ্ছেন না, না পড়িয়ে সিলেবাস উল্টোপাল্টা চেঞ্জ করছেন। জানাবে, তোমার নাম তো ওখানে মেনশন করার কোনো জায়গা নেই। আমি তোমাদেরকে বলছি, তোমার হকের কথা তোমাকে বলতে হবে। আপোষ করো না গান্ধীজির মতন, তাহলে গুলি খেয়ে মরতে হবে। ঠিক আছে? কতদিন অন্যায় মেনে নেবে? দেখতে পাচ্ছ সামনে হেড স্যাররা নাটক করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন টিউশন পড়ছো তোমরা? বলছি স্যার, আরে বাবা, আমার গাইঘাটায় তো বহু স্যাররাই পড়ায়, বহু স্যাররা পড়ায় না, বহু স্যাররা ইংরেজি পড়ায়, যারা লুকিয়ে পড়ায়, চোরের মতো পড়ায় তো। আমি কিছু বলি তাদেরকে? কিছু বলি না, পড়াক না, সকলেই পড়াক, কি আছে। তোদের স্কুলে স্যার প্রাইভেট টিউশন পড়ায়, আমি জানি না, লুকিয়ে পড়ায়, চোরের মতো পড়ায়, রাতের অন্ধকারে পড়ায় তো। আমি কিছু বলি না, পড়াক না, কি আছে। হেড স্যারও পড়ায়, তিনি আবার দেখো বলে সামনে দাঁড়িয়ে, তুমি ভাবো, চিন্তা করো, দোগলা। এটা প্রশ্ন না, তোদেরকে পড়তে বারণ করে, আবার নিজের মেয়ে আমার ছাত্রের কাছে বায়োলজি পড়ে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তিনি দোগলা। যাই হোক, আচ্ছা, আমি তো ইলেকশনের সময় বহু টিচারদের সঙ্গে কাজ করি, আমি জানি তারা কি জিনিস। ক্লাস 11-এ সেকেন্ড সেমে এই কোশ্চেনটা ধরে নাও চলে এসেছে। এখান থেকে আরো একটা ব্রড কোশ্চেন লিখবো, 200% কোশ্চেন কমন আসবে। এবার প্রশ্ন, ও স্যার আপনি কি প্রশ্ন করেছেন এতগুলো স্কুলের? ব্যাপারটা হলো, আমি তোমাদেরকে কোশ্চেন লেখার একটা টেকনিক বা কোশ্চেন অ্যান্সার লেখার একটা টেকনিক শিখিয়ে দেব শেষে, একদম শেষ কয়েকদিনে। এখন সব মুখস্থ করতে হবে, যে কটা আমি করিয়েছি। আমি দুটো কবিতা থেকে দুটো কবিতারই দুটো চারটে বা কয়েকটা অল্প কটা কোশ্চেন লিখিয়েছি না? আমি গার্ডেন পার্টি থেকে লিখিয়েছি, জিমি ভ্যালেন্টাইন থেকে লিখিয়েছি, অফ স্টাডিজ থেকেও লিখিয়েছি। লিখতে হবে পরীক্ষায় কটা ব্রড কোশ্চেন? একটা। আমি বারবার করে বলেছি, জিমি ভ্যালেন্টাইন করলে হয়ে যায় বা গার্ডেন পার্টি করলে হয়ে যায়, কিন্তু তবুও রিস্ক নেবো না, অফ স্টাডিজ পড়বো। এই অফ স্টাডিজ আমি যে দুটো লেখাবো, আজকে একটা আর পরে আরেকটা, যেখান থেকে প্রশ্ন দিক পরীক্ষায় আসছে। তাছাড়া আমি বলেছি না, স্টিলাই রাইস থেকে আমি যেটা লিখিয়েছি, যেখান থেকে প্রশ্ন দিক ওটাই পরীক্ষায় আসবে।
কোশ্চেনটাকে ভালো করে বুঝি বাবু। দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ প্রপাগেটেড বাই বেকন ইন হিজ অফ স্টাডিজ। আমি তোমাদের জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন যদি বুঝতে চাই, আমি এই প্রপাগেটেড মানেটা বুঝতে পারবো, কিন্তু এই প্রপাগেটেড মানে না বুঝে আমি কি প্রশ্নের মানেটা বুঝতে পারবো? দেখা যাক, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ মানে স্টাডিজ এর ব্যবহারটা কি? প্রপাগেটেড বাই বেকন, বেকন কিছু একটা বলেছে বা এলাবোরেট করেছে, এরকম ব্যাপার, তাই তো? তাহলে না মানে বুঝেও কিন্তু মানেটা বোঝা যায়, ঠিক আছে? অফ স্টাডিজ মানে অফ স্টাডিজ যে আমরা প্রোজটা পড়েছি সেখানে পড়াশোনার ব্যবহার কি, অথবা দিকে থাকতে পারে হাউ ডাজ বেকন এক্সপ্লেইন দ্য চিফ বেনিফিটস অফ স্টাডিজ, অথবা দিকে থাকতে পারে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, ওয়্যার ফ্রম দ্য লাইন হ্যাজ বিন টেকেন বা এক্সট্রাক্টেড, কোথা থেকে লাইনটা না হয়েছে, হু রোড দ্য এসে, এই এসেটা কে লিখেছে। এইবার এর সঙ্গে আবার কোশ্চেন দিতে পারে যে এই কোশ্চেনটাকে অ্যাড করে দিল, হাউ ডাজ বেকন এক্সপ্লেইন দ্য চিফ বেনিফিটস অফ স্টাডিজ। এর সঙ্গে এই কোশ্চেনটা অ্যাড করে টোটাল হয়তো 1+1+4 করে দিল। বুঝতে পেরেছো? মেন হচ্ছে এইটা। এটা কোথা থেকে নেওয়া হয়েছে লিখতে পারবে না, দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রান্সিস বেকনস অফ স্টাডিজ। তাহলে এবার হু রোড দিস, ফ্রান্সিস বেকন রোড দিস, পারবে না? দুটো প্যারা প্যারা করে লিখবে বুলেটিন দিয়ে, একদম ইজি, নিশ্চয়ই ইজি। এবার আসি, এই ব্রড কোশ্চেন আমি এখানে মুখস্থ করাবো বন্ধু, এখানে মুখস্থ হবে, তারপরে বাড়ি পাঠাবো। কি বলেছে? ইন হিজ এসে অফ স্টাডি ফ্রান্সিস বেকন হাইলাইটস, হাইলাইট আমরা দেখি না, highlights by explain that there are 3 main uses of studies। আচ্ছা, বলছে তার এই অফ স্টাডিজ লেখায় তিনি বর্ণনা করেছেন যে 3টে প্রধান ব্যবহার আছে পড়াশোনা। তাহলে ইন হিজ স্টাডিজ, কি নাম? ইন হিজ এসে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন হাইলাইটস বা এক্সপ্লেইনস যে দেয়ার আর 3 মেইন বা চিফ ইউজেস অফ স্টাডিজ। কিছুই নেই। প্রথমে কি? ফর ডিলাইট, তারপরে কি? ফর অর্নামেন্ট, তারপরে কি? ফর এবিলিটি। ফর ডিলাইটটা তো সুন্দর করে পয়েন্ট করে করে লিখে দিলে স্যার খুশি যে অন্যরকম লিখেছে, দারুন, ওয়াও। স্টাডিজ প্রোভাইড পার্সোনাল এনজয়মেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন। স্টাডি দেয় ব্যক্তিগত আনন্দ আর কি? রিল্যাক্সেশন। মনে রাখো, ক্লাস 12 যখন 11 থেকে 12-এ উঠবে, একটু সাবধান, চালাকি কিন্তু করো না বাবু, চালাকি করলেই মরেছো। ফার্স্ট সেম যেমন ইম্পর্টেন্ট, সেকেন্ড সেম একই রকম ভাবে ইম্পর্টেন্ট। একা লেখা শিখতে হবে। 11 আমি যতটা রিস্ক নিতে পারবো, নতুন সিলেবাসে 12-এ কিন্তু আমি ততখানি রিস্ক নেবো। ভাবো না যে আমি ততটা নিতে পারবো না, ততটাই রিস্ক নেব। কোনো চিন্তা নেই, কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আনকমন আসবে না, কারণ আমার সঙ্গে লেখা শেখার ক্ষমতা এবং তার সঙ্গে কিছু প্রশ্নের উত্তর যাচ্ছে একসঙ্গে। কিছু লাইন ভুলে গেলেও আমি একা লিখতে পারবো, কিছু কোশ্চেন আনকমন আসলেও নন কোশ্চেন থেকে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবো, যেন স্যার টেরও পাবে না যে তুমি কিভাবে লিখেছো। স্যার তো দেখবে তুমি উত্তরটা টু দা পয়েন্টে লিখেছো কিনা, স্যার খুশি। ঠিক আছে? সেই টেকনিক গুলো কিন্তু ফার্স্ট সেম থেকেই শিখতে হবে। ভেবো না শুধু সেকেন্ড সেমেই ভালো করে একটু পড়লেই হয়ে গেল, না, সবটাই মন দিয়ে করতে হবে ক্লাসেস। তাহলে কি আছে? স্টাডিজ প্রোভাইড কি দেয়? পার্সোনাল কি দেয়? এনজয়মেন্ট। আর কি দেয়? রিল্যাক্সেশন। ওকে, খুব ভালো কথা। অফারিং, দেখ প্রত্যেকটা লাইনে একটা সেন্টেন্স মেইন প্রিন্সিপাল ক্লজ করে দিয়ে একটা পার্টিসিপল ইউজ করে দেখ, প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে দেখ পার্টিসিপল ইউজ করেছি, দেখ। তাহলে অফারিং কি? ইন্টালেকচুয়াল এন্ড ইমোশনাল ফুলফিলমেন্ট ইন লেজিয়ার টাইম। Offering intellectual and emotional fulfillment in leisure time. Studies provide personal enjoyment and relaxation. আর কি করে? Offering intellectual, বলো, intellectual and emotional fulfillment in leisure time. মানে অবসর সময় বুদ্ধি এবং ইমোশনের এই দুটোর মানে তৃপ্ততা প্রদান করে। এটা পড়লে মুখস্থ হয়ে গেল। অর্নামেন্ট, স্টাডিজ এনহ্যান্স ওয়ানস এবিলিটি। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এনহ্যান্স করে একজনের ক্ষমতা। কি ক্ষমতা? টু কনভার্স এন্ড কমিউনিকেট, কথোপকথনের ক্ষমতা
এফেক্টিভলি। তাহলে স্টাডিজ এনহ্যান্স কি করে, কি এনহ্যান্স করে? ওয়ান্স এবিলিটি, একজনের ক্ষমতা কি, টু কনভার্স অ্যান্ড কমিউনিকেট এফেক্টিভলি। অ্যাডিং, তার সঙ্গে কি অ্যাড করে? ডেপথ অ্যান্ড গ্রেস টু ডিসকাশন, না ডিসকাশন। তাহলে অ্যাডিং ডেপথ অ্যান্ড গ্রেস টু ডিসকাশন। পড়াশোনা করলে আমি বলেছি, আমি অফ স্টাডিজ সুন্দর করে পড়িয়ে দিয়েছি, কথা বলার ধরনটা ভালো হয়, তাই না? সকল, যেমন সুরজিৎ সুন্দর কথা বলে, কারণ পড়াশোনাটা ওইভাবে নিয়েছে। আর এখানে আমাদের রিয়াও কথা বলে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে স্টাডিজ এনহ্যান্স ওয়ানস এবিলিটি টু কনভার্স এন্ড কমিউনিকেট এফেক্টিভলি। অ্যাডিং কি অ্যাড করে বা বলো? ডেপথ অ্যান্ড গ্রেস ইন টু ডিসকাশন। আচ্ছা, চলে আসি এবিলিটি। স্টাডিজ ইমপ্রুভ প্র্যাকটিক্যাল জাজমেন্ট। পড়াশোনা করলেই তো জাজমেন্ট করতে পারবো, কোনটা ভালো কোনটা খারাপ, কার সঙ্গে থাকা যায় কার সঙ্গে থাকা যায় না, কোন মেয়ে ভালো কোন মেয়ে খারাপ। আচ্ছা, এ প্র্যাকটিক্যাল জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে হবে। তাহলে স্টাডিজ কি করে? ইমপ্রুভ প্র্যাকটিক্যাল জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং, হেল্পিং ইন্ডিভিজুয়াল এক্সেল ইন প্রফেশনাল এন্ড পার্সোনাল টাস্ক। প্রফেশনাল কাজকর্ম, আজকে আমরা চাকরি বাকরি যারা করি তারা কি পড়াশোনা দ্বারাই তো পেয়েছি। প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে সমস্তটা এক্সেল করতে সাহায্য করে। তাহলে স্টাডিজ ইমপ্রুভ practical judgment and decision making, helping individuals to excel in professional and personal task. কঠিন খুব। এই তিনটে মুখস্থ করলাম, প্রত্যেকটা নোটস তোমরা বলতে পারবে? একটা নোটসও এমন আছে যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদেরকেও বলি, তোমরা কি বলতে পারবে আমি এখানে না পড়িয়ে না মুখস্থ করে তোমাদের দিয়েছি? কোনো কিছু আমি তোমাদেরকে ভগবানের নামে ছেড়ে দিইনি, আমি কিন্তু উইথ ডেডিকেশন তোমাদের পড়িয়ে চলেছি। তুমি গুরুত্ব দেবে, তুমি পাবে। সবাই আমরা ঈশ্বরকে দেখি প্রতিদিন। তোমার কাছে একটা সাধারণ মানুষ মনে হয়, যে ঈশ্বরকে বোঝেন তার কাছে একটা ঈশ্বর মনে হয়। তুমি কিভাবে নেবে পড়াশোনাটাকে, দ্যাট ডিপেন্ডস। বেকন অলসো এমফ্যাসিস, এই উচ্চারণ করতে গেলে রিয়ার অসুবিধা হতে পারে, কিন্তু উচ্চারণ করবি এমফ্যাসাইজেস। কি বললাম? থাক। বেকন অলসো এমফ্যাসাইজেস, এমফ্যাসাইজ মানে কি? গুরুত্ব আরোপ করা। দ্যাট স্টাডিজ মাস্ট বি অ্যাপ্লাইড প্র্যাকটিক্যালি। বেকন এমফ্যাসাইজেস মানে আরো জোর দিয়ে বলেছেন যে স্টাডিজ মাস্ট বি অ্যাপ্লাইড প্র্যাকটিক্যালি অ্যাজ দে রিফাইন আন্ডারস্ট্যান্ডিং, শার্পেন উইট অ্যান্ড এনরিচ উইজডম। স্টাডিজ দেখো, আরো তিনটে কাজ এখানে আমি অ্যাড করলাম। বেকন এমফ্যাসাইজেস, জোর দিয়ে বলেছেন, that studies must be applied practically as they refine. আরে রিফাইন্ড অয়েল তোরা কিনিস না? রিফাইন তেল ওটা রিফাইন্ড অয়েল। যাই হোক, তাহলে রিফাইন কি রিফাইন করে বল বাবা? আন্ডারস্ট্যান্ডিং। দেখো, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, বিকজ বোথ আর ইলিটারেট, দুজনে অশিক্ষিত, জন্য ঝগড়া করছে। তো অ্যাজ দ্য রিফাইন কি করবে? আন্ডারস্ট্যান্ডিং। আর কি? শার্পেন উইট এন্ড কি? এনরিচ উইজডম। জ্ঞান, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এখন তো প্রত্যেকটাই তো অজ্ঞান। এটা পড়লাম, সত্যি বলবে যদি বাড়িতে গিয়ে আমি আজকে একটুখানি পড়ি, এটা কি মেমোরাইজ হওয়া কোনো ঘটনা? কোনো ঘটনা? জোরে বলি, হ্যাঁ? সব ঘুম থেকে উঠে এসছে। ব্যাস, তোমার প্রথম কাজ আগে লাইন ধরে ধরে মানে বোঝা, মানে বুঝে নিয়ে মুখস্থ করা, তারপর লেখা, নিজের খাতা নিজে চেক করা, নিজেকে নিজে নাম্বার দেওয়া, নিজেকে নিজে প্রশংসা করা, গালমন্দ করা নিজেকে নিজে, এভাবে তারপরে ছাড়বে। মা বুঝতে পেরেছিস? তুই আমার দিকে তাকা, বুঝতে পেরেছিস? সত্যি কি নাম বল, বুঝতে পেরেছিস? তুই যে কোনো একটা লাইন আমাকে মুখস্থ বলতো। আচ্ছা, বুঝে বল কি বলেছে। In his essay of studies, Francis Bacon explains that there are three main uses of studies. প্রথমে কি? For delight. Studies provide personal enjoyment and relaxation, offering কি অফারিং করে?
ইন্টালেকচুয়াল অ্যান্ড পার্সোনাল, তাই তো, ইমোশনাল ফুলফিলমেন্ট ইন লেজিয়ার টাইম। দু একবার পড়লে আমার মতন বেদো ব্রেন মুখস্থ ঠিক পারিস? হ্যাঁ এমা পারবি তো? বাড়িতে পড়বি তো? আমার মতন ব্রেন হলে, আরে বাপ, আমার মতন ব্রেন হলে তোরা পড়াশোনা করতিস না। হ্যাঁ আচ্ছা চল, এই নন্দী এখানে চলে আয়। ওকে আলাদা করে ডাকতে হচ্ছে এখন, নাওয়া আগে ইয়ে করে নি, লিখে নাও। সকল লেখা হয়ে গেছে, এবার আমরা একটু ন্যারেশন চেঞ্জে যাব। রোহিত কমাস মাইনে বাকি আছে, একটা পজ কর। কথা নয় কথা নয় কথা নয়, আব্বা মন দিয়ে। আব্বার কিন্তু এখন মনে শুধু একটাই প্রশ্ন, কবে আইবে আমার পালারে। আচ্ছা যাই হোক আব্বা, এদিকে আগে 12 না পাস করলে শ্বশুরবাড়ি গিয়ে কি বলবা? জামাই 12 ফেল। ঠিক আছে আচ্ছা যাই হোক, ক্লাস 11-এ কিভাবে তোমরা গ্রামার শিখবে, একটু মোর ট্যাক্টফুলি শিখতে হবে, একটু বুদ্ধি করে কিন্তু। কারণ বারবার করে আমি বলেছি, ফার্স্ট সেমে গ্রামার ভালো করে শেখার সুযোগ থাকবে, সেকেন্ড সেমে প্র্যাকটিস করতে করতে। দেখে নি, অল্পতেই গ্রামার হাতে গ্র্যাব হয়ে যাবে, অল্পতেই। যদি কেউ বলে আমি কখনো ন্যারেশন চেঞ্জ শিখিনি, সে ভুল বলছে। আচ্ছা তুমি কি জানো সেইড অথবা সেইড টু এর পরিবর্তে টোল্ড বসে? জানো, এটুকুনি জানো? সেটা কোন বাক্যে বসে এটা তুমি হয়তো জানো না। অ্যাজার্টিভ সেন্টেন্সে বসে। আর কোন সেন্টেন্সে কি বসে? না, বসে না। আচ্ছা ইনভার্টেড কমা তুলে কিছু কিছু বাক্যে আমি দেখেছি দ্যাট বসতো, এটা জানো তুমি? তুমি ন্যারেশন চেঞ্জ 50% পারো, বাকি 50% আজকে শেখাচ্ছি, চিন্তা নেই। দেখি এবার সরস্বতী আমার কালো পেন দেন আমা, কালো পেন তো এক গাদা ছিল রে। আচ্ছা এইবার এইদিকে 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 তাকাও মা, এদিকে তাকাও, বাবা মা পাঠিয়েছে এখানে পড়তে তোমায়, এদিকে তাকাও। আমরা তাহলে ন্যারেশন চেঞ্জ যখনই করব তখনই আমাকে কিন্তু প্রথম খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসি। বুঝতে হবে না ডাইরেক্ট মানে কি। দেখো এখানে দেবু আর আমার সাথে কথোপকথন চলছে। দেবু আমায় বলেছে আই শ্যাল কাম হিয়ার ইফ ইউ ওয়ান্টস মাই হেল্প নাও, আমি আসবো যদি তুমি আমার সাহায্য চাও। তাহলে দেবুর সরাসরি কথাটা আমি তুলে দিয়েছি। এবার দেবুর কথাটা যখন আমি বলবো, মানে ইনভার্ট কমা যখন তুলে দেব, ইনভার্টেড কমা নট ইনভাইটেড, তখন সেটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার বাবু? এখানে দুটো অংশ আছে, একটা ইনভার্ট কমার ভেতরে বেড়ার মধ্যে, একটা বেড়ার বাইরে। এটাকে রিপোর্টিং ভার্ব বলে, অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি আরভি। আর এটাকে রিপোর্টেড স্পিচ বলে, সংক্ষেপে আমরা বলতে পারি আরএস। ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি লাগে? ন্যারেশন চেঞ্জ করতে গেলে সেন্টেন্সের সেন্স লাগে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্সের সেন্স লাগে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে পার্সনের সেন্স লাগে। এই তিনটে জিনিস একটু ভালো করে জানতে হবে। ও আরো একটা আছে টাইম। টাইম তোমরা ছোটবেলা থেকেই জানো, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। সবাই জানো। তাহলে জানো না তুমি কি? সবই জানো। তাহলে টাইম নিয়ে বলার কোনো প্রয়োজন নেই, তোমাদের অনেকের বইতে রয়েছে, তোমরা অনেকবার করেছো, এই নিয়ে অনেকবার ক্লাস দিয়েছে। সেন্টেন্স নিয়ে বলতে গেলে গোটা একটা ক্লাস লাগে। সেন্টেন্স দু প্রকার, আমি আগেও বলেছি, স্ট্রাকচারাল আর ফাংশনাল। স্ট্রাকচারাল সেন্টেন্স তোমার 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর ফাংশনাল সেন্টেন্স 5 প্রকার, যেটাই ন্যারেশন চেঞ্জে কাজে লাগে। সেটা হলো তোমার অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি আর কি ইম্পারেটিভ। প্রত্যেকটাই সেন্টেন্স চেনা যায় চিহ্ন দিয়ে। ল্যাংচা বোধে মানে এক্সক্লেমেটরি, কাস্তে বোধে মানে ইন্টারোগেটিভ, ভগবান তোমায় বাঁশ দিক, হ্যাপি বার্থডে, এগুলো কি অবজেক্টিভ সেন্টেন্স। এই মনে দরজাটা খোল, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ও দরজা খুলতে যাচ্ছিল। তাহলে সেন্টেন্সের মোটামুটি আমরা প্র্যাকটিস করতে করতে সেন্টেন্সের নলেজ পেয়ে যাব। এবার চলে আসি পার্সন আর টেন্স। টেন্সের একটা ছক আমরা ছোটবেলায় করেছি। কি করেছি? একটা জায়গায় ছিল আরবি,
একটা জায়গায় ছিল আরএস, আরেকটা ছিল চেঞ্জড আরএস, মানে যেটা তোমার পরিবর্তন করতে হবে। তাই তো বাবু একটু মন দিয়ে দেখি, ও বাবু একটু দেখবেন, আমি আপনাদের দাস, আপনাদের শেখাচ্ছি, এটা মহান, আপনারা একটু দেখবেন বাবু, আপনারা আসুন। তাহলে এইখানে যদি আমরা পাস্ট টেন্স লিখি আর এখানে যদি অ্যামিজার ওয়াজ ওয়ার হবে, তাই তো নাকি? অ্যামিজার হয়ে গেলে এখানে কি হচ্ছে? ওয়াজ ওয়ার হবে না, এটা তো আমরা জানি। আবার যদি এইটা আবারও পাস্ট টেন্স হয়, এখানে হ্যাভ থাকলে কি হবে? কি হবে জানি তো। যদি এইটা পাস্ট টেন্স থাকে, যদি এখানে ওয়াজ ওয়ার থাকে, তাহলে কি হবে? একটু জোরে বলো। এইখানে একটা জিনিস এখন বড় হয়ে গেছে, তোমরা মনে রাখবে, জন্ম তারিখ বাদে। কি বাদে? জন্ম তারিখ কিন্তু বাদে। কেমন বোঝাচ্ছে দেখো, পড়ানোর সময় কেউ অহেতুক বিরক্ত করবে না, তোমাদের অনেকের কাছে এটা জানা ঠিকই। আমি এক্ষুনি তোমায় একটা ন্যারেশন চেঞ্জ দেবো, তুমি মুখ থুবড়ে পড়ে থাকবে, তুমি এক্ষুনি দেবো, মুখ থুবড়ে পড়ে থাকবে। অত সহজ নয়, শেখার কোনো শেষ নেই। অনেকে আছে তারা জানে না, তাদেরকে শিখতে দাও। পাস্ট টেন্স, এ পাশেও পাস্ট টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3। এখানে আছে পাস্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ এটা V1 এ থাকবে, তোমাকে V2 তে রূপান্তর। ও স্যার, এ কি জিনিসে? তার জন্য উপরে উদাহরণ তো রয়েছে, চিন্তা কি, আমি তো করাবো। এখানে পাস্ট টেন্স, এখানে চিরসত্য কথা। কি? চিরসত্য। আর কি? আর অভ্যাস বা প্রতিদিন করা হয় এমন কাজ। তোমরা দুদিন শুধু এটা জানতে না, চিরসত্য এই তিনটে আছে, সেটাও কিন্তু যদি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, সেক্ষেত্রেও বদলাবে না। তাহলে কি হবে? এটা রিমেইন আনচেঞ্জড। ও শোনা, দেখে নাও, এটা পাস্ট টেন্স। ধরো এখানে আছে শ্যাল অথবা কি উইল, এটা বদলে হবে উড। ধরো এইখানে আছে ক্যান, এখানে মে, তাহলে হবে কুড, মাইট। আচ্ছা, ধরো এখানে আছে মাস্ট, তুমি লিখতে পারো মাস্টও লিখতে পারো, আবার তুমি হ্যাড টুও লিখতে পারো, আবার তুমি উড হ্যাভ টু লিখতে পারো। শিখে নাও, শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, এবার দেখো, ধরো আবার এখানে জায়গা কম বলে পাস্ট, আবার এখানে সরি, এখানে পাস্ট নয়, এখানে প্রেজেন্ট টেন্স, মানে আরভিটা প্রেজেন্ট টেন্সে আছে অথবা ফিউচার টেন্সে রয়েছে, আর আরএসটা এনি টেন্স, যে কোনো টেন্সে আছে, সেটাও কিন্তু রিমেইন আনচেঞ্জড। এই একই, এই কটা টেন্সের রুলস তোমায় জানতে হবে। লিখে নাও, মানে দেখে নাও, আমি না চাইতেও তোমাদের কিন্তু ডিটেলেই শেখাতে হচ্ছে। আবার এবার চলে আসি এক্সাম্পলে। প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা রুলস আছে। আমি এরপরে কিন্তু আজকে কাজ দেব, কাজের পিডিএফটা দেব, সেটা করে নিয়ে আসবে। দেবু, আমি জানি একটা আর্টিকেল প্রেপোজিশনস এর অ্যান্সার কপি বাকি আছে, সেটাও দিয়ে দেব। দেবু সেড টু মি, আচ্ছা সেড টুর জায়গায় কি লেখে সকলে জানে। আচ্ছা, এখানে কি হবে? ইনভার্ট কমা তুলে কি হবে? একটা ছোট্ট জিনিস আজকে বুঝে নে, আর পৃথিবীতে কোনোদিন পার্সেন্ট নিয়ে চিন্তা হবে না, ভালো করে বোঝ। ধর আমি এখানে বললাম আই লাভ ইউ, এখানে আইটা কিন্তু সাবজেক্ট, এই লাভটা ভার্ব, আর এটা কিন্তু অবজেক্ট। তাহলে ভার্বের পরে অবজেক্ট বসছে, ভার্বের আগে সাবজেক্ট বসছে, তাহলে এখানে কিন্তু হি বসবে, কিন্তু এখানে কিন্তু হিম বসবে। ঠিক, এখানে কিন্তু শি বসবে, তাই না? আর এখানে কিন্তু হার, এখানে কিন্তু দে, আর এখানে ক্ষেত্রে কি দেম। আচ্ছা, এখানে কিন্তু উই, এখানে কিন্তু কি আস। তার মানে ভার্বের পরে কিন্তু হিম, হার, দেম, আস, বা ভার্বের পরে কিন্তু মিও বসতে পারে, কারণ ভার্বের পরে অনেক সময় না ইউ লাভ মি, তাহলে ভার্বের পরে এগুলো, আর ভার্বের আগে কি। ঠিক আছে, আচ্ছা মনে রাখবি আই থাকলে সবসময় প্রথম দিকে দেখবো। কোন দিক দেখবো?
আর ইউ মানে কি? যদি বাক্যে মাই থাকে তাহলে তাহলে কি হবে? হিজ অথবা হার অথবা দেয়ার অথবা আওয়ার, কারণ এটা পজেসিভ। এটা কি? পজেসিভ। কেস শিখতে হয়। কেস আমাদের যে গ্রামার কোর্সে সুন্দর করে ডিজাইন করা, যে প্রত্যেকটা 40টা গ্রামার ক্লাস রয়েছে। একটা বাচ্চা মেয়ে, আমার অফিস কলিগের দিদির মেয়ে 3তে পড়ে, আমাকে বহুবার বলেছিল। তো আমি বলেছি যে দিদি, অনলাইন ক্লাসেস ছাড়া তো কোনো উপায় নেই, ক্লাসেস করতে হয়। ওই ছোট্ট মেয়ে লংগেস্ট ইংলিশ ওয়ার্ড কালকে আমাকে বলে দেখাচ্ছে, দেখো তোমার ভিডিও যখন ও দেখে ও ক্লাস ছেড়ে ওঠে না। ওইটুকুনি ছোট্ট মেয়ে, কি ডেডিকেশন বুঝতে পারছো? ও অ্যাবাকাসে পুরো রাজ্যে ফার্স্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই ডেডিকেশন আছে। তুমি আমার মেয়েটা ছোট বলে ভেবো না, কিন্তু ভালো। তোমাকে কতটা তুমি হোয়াটসঅ্যাপে ডিপিটা পাল্টেছো এত বছর পরে, সেটাও ফলো রেখেছে। ওমা মা দেখো, স্যার কিন্তু এই হোয়াটসঅ্যাপের ছবিটা বদলে ফেলেছে, দেখো মা, সবকিছু ফলো করে তোমার। কোন একটা ছেলে তোমার ক্লাসে লংগেস্ট ইংলিশ ওয়ার্ড বলেছে, ও চেষ্টা করেছে 3 দিন ধরে, তারপরে ও ক্যামেরার সামনে অন করে একা একা ভিডিও বানিয়েছে। লংগেস্ট ইংলিশ ওয়ার্ড নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকা ভলকানোকাইনেসিস। বাচ্চা মেয়ে, 3 বছর, 3 ক্লাস 3তে পড়ে। ও পারলে অনলাইন ক্লাসেস করে ওই বাচ্চা মেয়ে। তোমরা, আমি তো বলদ। এই মাইটা কি? পজেসিভ কেস। যে এত কিছু বললাম একটা কারণে, কেস কথা বলতে গিয়ে কেস, এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা পজেসিভ কেস। এবার আয় বাঙালি, আয় আয় আয়। আই থাকলে কোন দিক তাকায়? কিডা আছে? দেবু। মেয়ে, ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। আচ্ছা ধরনের ছেলে, ঠিক আছে। তাহলে ছেলে হলে তুই এখানে কি লিখবি? হি না সি? শ্যাল উইল থাকলে কি লিখতে হয়? আমি কিচ্ছু করছি না, তোরা মনে রাখবি, ওই ছকে আছে কাম থাকলে গো হয়। যেমন হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, না থাকলে দেন, কাম থাকলে। তাহলে হেয়ার থাকলে সব তো ছক অনুযায়ী। ইফ, আচ্ছা ইউ থাকলে কোন দিক তাকাবো? দ্বিতীয়তে কে আছে, তাহলে কি হবে? আই। ভালো কথা। এটা কোন টেন্স? তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে V1 থাকলে V2 করতে মানে কি? ওয়ান্টেড। মাই থাকলে কোন দিক তাকাবো? দেবু। দেবু মানে কি? পড়ে আছে কে? নাও থাকলে কি হয়? আমি কি কিছু কঠিন করেছি? নিচেরটা করি, কেউ টুকবে না। সায়ন টোল্ড, আর এ কি বোঝাতে হবে? ইনভার্ট কমা তুলে কি? ইউ থাকলে কোন দিক? দ্বিতীয়তে কে আছে? আচ্ছা এই ওয়াজ ওয়ার্ড থাকলে কি হয়? উফ, একদম দারুণ। অ্যাট। মাই মানে কার সাইড? তাহলে কি হবে? পড়ে আছে কে, তারপরে কে, আই কোন দিকে? হ্যাভ থাকলে কি হয়? এরপরে কি হয়? মানে উইদাউট এনি রিজন। উইদাউট এনি রিজন। ইউ মানে কে? ওই মেয়েটা, শি। দুপাশে পাস্ট টেন্স, তাহলে হ্যাড প্লাস V3 লেফট। হিম মানে কে? মেয়েটাকে, সরি মি মানে সায়নকে, তাহলে কি হবে? হিম। মি মানে কোন দিকে? এদিকে আসবে তো? কঠিন। এরপরে একদম সোজা না? আচ্ছা এটা তো পারিস। ইনভার্ট কমা তুলে কি? আই থাকলে কোন দিক? কে আছে? সি 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 সি। আচ্ছা আর ওয়াজ ওয়ার্ড থাকলে? কিন্তু এখানে হবে না। কেন হবে না? আমি লিখেছি জন্মগ্রহণ করলে হয় না। তাহলে এখানে কি হবে? পড়ে আছে কে? বর্ন ইনটু আ মিডল ক্লাস ফ্যামিলি। অ্যাজ আই মানে কে? শি। মাস থাকলে মাস্টও লিখতে পারি। অ্যাবাইড বাই মাই মানে হার প্যারেন্টস। শেষ। আচ্ছা রাহুল সেইজ কোন টেন্স? তাহলে রাহুল সেইজ দ্যাট। এই ইউ মানে তো দ্বিতীয় দিকে তাকা, দ্বিতীয় দিকে কিছু আছে? কিছু নাই, মানে আমি আছি। তাহলে আই। কোনো কিছু পাল্টাবে না, মানে টেন্স বদলাবে না। তাহলে
আই এর পরে কি আর হয় না অ্যাম হয়? আই অ্যাম। আচ্ছা এখানে মাই ট্রুমেট, তাহলে আই লেখা যাবে না। কেন লেখা যাবে না? আই অ্যাম মাই ট্রুমেটস হতে পারে না, এখানে যা আছে তাই, ইউ আর মাই ট্রুমেট। মাই মানে কার? ও সরি সরি সরি, কেন হবে না? কেন হবে না আই? কেন হবে না? ইউ মানে তো আই, তো আইয়ের পরে কি? এই মাই মানে কে? রাহুল না? হয়ে গেল, আই অ্যাম হিজ ট্রুমেট। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বাড়ির কাজ আমি ঠিক গ্রুপে প্রোভাইড করে দেব, ঠিক আছে? নারেশন চেঞ্জ কিন্তু আর অ্যাজার্টিভ সেন্টেন্স নিয়ে প্রবলেম হবে না, বাকি সেন্টেন্স গুলো নেক্সট দিন করিয়ে দেব। আগামী দিন অর্থাৎ আগামী এই রবিবার কিন্তু ছুটি, আবার পড়া বুধবার, সুতরাং পরীক্ষা নেব তাহলে রোববার দিন। চলো এখন আর পরীক্ষা নিচ্ছি না, পরে